আজকে খুবই সহজভাবে একই ভিডিওতে 4 রকম দুর্দান্ত স্বাদের ইফতার আইটেম তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘরে শুধুমাত্র আলু আর কয়েকটা উপকরণ থাকলেই খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট এইভাবে ইফতার রেসিপিগুলো বানিয়ে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে আলুর চিপস পাকোড়াগুলো তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে একটা ছোট বাটি মেপে 1 বাটি বেসন নিয়ে নিচ্ছি। এবারে আলুর চিপস পাকোড়াগুলো একটু মুচমুচে তৈরি করার জন্য আমি এখানে হাফ বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঝালের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ম্যাগি মশলা, আর তার সাথেই দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আজওয়াইন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এবার একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাহলেই আলুর চিপস পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। যে বাটি মেপে আমি চালের গুঁড়ো আর বেসন নিয়েছি, সেই বাটি মেপে 1 বাটি প্রথমে পানি দিয়ে দিলাম। তারপর একসঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও পানি লাগবে। তো প্রথমে 1 বাটি পানি দেওয়ার পর আরও হাফ বাটি পানি দিয়ে দিয়েছি। তো এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আলুর এই চিপস পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে যদি এই বেসনের ব্যাটারটা খুব ভালো করে রেডি করতে পারেন। তো তার জন্য এখানে পরিমাণগুলো একটু মেপে মেপে নিলেই খুব ভালো হয়। তো আমি এখানে যেহেতু 1 বাটি বেসন আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেই অনুযায়ী 1.5 বাটি হয়, আর তার জন্য কিন্তু 1.5 বাটি মতোই পানি লেগেছে। তো দেখুন, এখানে অল্প একটু পানি দিয়ে বাকি পানিটা কিন্তু আমি রেখে দিয়েছি। তো এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি একটা চামচ দিয়ে আপনাদের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার অনেকটা ঘনও হবে না। তো এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। তো এখানে আমি আলু চিপস পাকোড়া তৈরি করার জন্য 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আলু দুটোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আলুর চিপসগুলো কিন্তু অতিরিক্ত পাতলা করেও কাটা যাবে না। যেভাবে আলুর চিপস তৈরি করার জন্য আলু কেটে থাকি, সেভাবে কিন্তু কাটতে হবে না, তার থেকে একটু মোটা করে কাটতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কাটছি। তো দেখুন, আমি খুব বেশি পাতলা করে কিন্তু কাটিনি। তো এবার সবগুলো কেটে নেওয়ার পর আমি সাথে সাথে পানির মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি 2 বার পানি পাল্টিয়ে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটা কাপড়ের ওপর রেখে দিতে হবে, যেন এর আলুর মধ্যে একটুও পানি ভাবটা না থাকে। তো এর মধ্যে যদি পানি থাকে আর যদি এগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবান, তবে কিন্তু ব্যাটারটা আরও অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। আর যদি আপনারা এরকম কাপড়ের উপর রেখে না আলুগুলোকে শুকিয়ে নেন, তাহলে কিন্তু ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নেবেন। কারণ এই আলুগুলো ব্যাটারের মধ্যে দেওয়ার পর কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন, আলুগুলোকে একটু উল্টে পাল্টে শুকিয়ে নেওয়ার পর এবার এই বেসনের মধ্যে একটু হালকা গরম তেল দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আলুগুলোকে ডুবিয়ে আমি একটা একটা করে ভেজে নেব। তো দেখুন, আমি ঠিক এইভাবে ডুবিয়ে নিয়ে এগুলোকে তুলে তেলের মধ্যে ছেড়ে দেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে এই আলুর চিপস পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এগুলোকে অ্যাকচুয়ালি কি বলে সেটা আমি জানি না, কিন্তু আমি নিজে থেকে এগুলোকে আলুর চিপস পাকোড়া বলেছি। তো আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন এগুলোকে আপনারা কে কী বলেন। তো এগুলো হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর এগুলো ছেড়ে দেওয়ার পর একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, তাহলে ওপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর এগুলো হালকা গরম তেলের মধ্যে একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন অনেকটাই মুচমুচে তৈরি হয়। আর সবগুলো কি সুন্দর ফুলকো তৈরি হয়েছে। তো ঠিক একইভাবে সবগুলো চিপস পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, ইফতারিতে কিন্তু আমাদের প্রত্যেকদিন স্ন্যাক্স না হলে হয় না। তো আপনারা চাইলে খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে এই স্ন্যাক্সগুলো বানাতে পারেন। তো বন্ধুরা, এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর আওয়াজ শুনলে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আজকের এই চিপস পাকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সেই সাথে বন্ধুদের শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, একটা রেসিপি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল।
তো বন্ধুরা, আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আলু দিয়েই আরও একটি দারুণ টেস্টি ইফতার রেসিপি শেয়ার করব। তো তার জন্য আবারও দুটো আলু নিয়ে নিয়েছি। আর আলু দুটোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর আলু দুটোকে ভালো করে গ্রেট করে নেব। তো আমি এখানে মিহি করে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা একেবারেই কুচি কুচি করে কেটে নিতে পারেন। তবে গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো হয়। তো আলু দুটোকে গ্রেট করে নিয়ে এবার এগুলোকে সাথে সাথে ধুয়ে নিতে হবে। তো আমি 2 থেকে 3 বার খুব ভালো করে পানি পাল্টিয়ে আলুটাকে ধুয়ে নিয়েছি। আর আলুর মধ্যে কিন্তু একটুও কষ ভাব নেই। এবার খুব ভালো করে চিপে নিয়ে পানিটাকে ছেঁকে নিতে হবে, যেন এই আলুর মধ্যে একটুও পানি না থাকে। তো খুব ভালো করে হাত দিয়ে চিপে নিয়েছি। এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। একটু সুন্দর কালার আনার জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চাট মশলা। আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। আর একটু চেপে চেপে মাখিয়ে নিলে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এর মধ্যে থেকে হালকা হালকা পানিও ছেড়ে আসবে। তো দেখুন, অল্প অল্প কিন্তু পানিও ছেড়ে দিয়েছে। এবার এখানে এই স্ন্যাক্সগুলো একটু মুচমুচে তৈরি করে নেওয়ার জন্য 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। এবার আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর কিন্তু পানি দিতে হবে না, এমনিতেই মাখানো হয়ে যাবে। কারণ আলুর মধ্যে এমনিতেই ভেজা ভাব ছিল। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। তো এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। তো এগুলোকে আমি একটু গোল করে চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি। তো এই আলুর স্ন্যাক্সগুলো আমি একটু পাতলা করেই তৈরি করে নিচ্ছি। তাহলে খুব অল্প সময়ে ভেজে নেওয়া হয়ে যাবে। আর অনেকটা মুচমুচেও তৈরি হবে। তো দেখুন, একটা একটা করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে হালকা কালার চলে আসলে আমি উল্টে দিচ্ছি। তো এগুলো আমি হাই ফ্লেমেই কিন্তু ভেজে নেব। আর যখন এগুলোর হালকা কালার চলে এসেছে তখন মিডিয়াম টু লো আঁচে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে এটা অনেকটাই মুচমুচে তৈরি হবে। তো দেখুন, উল্টে পাল্টে কিন্তু এর কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো আলুর পাকোড়া আমি তুলে নিয়েছি। এবার এটাকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। এবার আমি আপনাদের ব্রেড পাকোড়া বানিয়ে দেখাবো। তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই আলুর সঙ্গে 3 পিস ব্রেড দিয়ে আমি আপনাদের এই স্ন্যাক্সগুলো তৈরি করে দেখাবো। একেবারেই সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যাবে। তো আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। চাইলে আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। তো আলুটা এইভাবে গ্রেট করে নিলে কিন্তু এর মধ্যে একটুও দলাভাব থাকবে না। তো আলুটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপরে ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। তারপরে সামান্য কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে 3 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের ওপরে সামান্য করে পানি দিয়ে দিচ্ছি, তাহলে ব্রেডটা নরম হয়ে যাবে, আলুর সঙ্গে মাখতে খুব সুবিধা হবে। খুব বেশি পানি দিয়ে ফেলবেন না, তা না হলে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু এই নাস্তাগুলো তৈরি করতে অসুবিধা হবে। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও নিতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন, কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম মনে হচ্ছিল। সেই জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। তো এখানে চাইলে আপনারা চালের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে এসে এই মিশ্রণটাকে আমি একটা বোর্ডের ওপর নিয়ে নেব। তারপর আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে এই নাস্তাগুলো চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। তো বোর্ডের ওপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এবার এই মিশ্রণটাকে আমি বোর্ডের ওপর রেখে দেব।
তারপর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো কেটে নিতে পারেন। তো আমি এটাকে একটু লম্বা লম্বা করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। তো এটাকে আমি ত্রিকোণা শেপে তৈরি করে নেব। আপনারা যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন, এইভাবে কেটে নিয়ে আমি ত্রিকোণা শেপে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো শেপে নাস্তাগুলো কেটে নেবেন। আর নাস্তাগুলো কেটে নেওয়ার পর একটু অসমান মনে হলে হাত দিয়ে একটু ঠিক করেও নেওয়া যাবে। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে সবগুলো নাস্তা আমি একসঙ্গে ভেজে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু নাস্তাগুলো আমি ভেজে নেব। আর নাস্তাগুলো তেলে দেওয়ার পর কিন্তু সাথে সাথে উল্টাতে যাবেন না, একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই উল্টে দেবেন। আর এই নাস্তাগুলোর দুই দিকের কালার খুব সুন্দর চলে আসলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। তাহলে এই নাস্তাগুলোর ভেতর খুব সুন্দরভাবে ভাজা হবে আর একটু ওপর থেকে ক্রিস্পিও হবে। খেতে তখন ভীষণ ভালো লাগবে। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই নাস্তাগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি একটা নাস্তা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আর ওপরটা কিন্তু অনেকটা ক্রিস্পিও হয়েছে। এবার আমি আপনাদের পেঁয়াজ ও আলু দিয়ে খুব সুন্দর করে একটা পেঁয়াজের পাকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তারপর এই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো এখানে এই পেঁয়াজগুলো কিন্তু মোটা করে কাটতে যাবেন না, একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিলেই কিন্তু হবে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা আলু খুব ভালো করে ধুয়ে নিয়ে ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজের মধ্যে আলু ব্যবহার করব। যদি আপনারা আলু ব্যবহার না করতে চান তো পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবারে আলুটাকে আবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেব। তো দেখুন, আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। আর এই আলুর মধ্যে কিন্তু একটুও পানি নেই। এবার এখানে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একেবারে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চাট মশলা। তার সাথেই গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে প্রথমে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। তাহলে আলু আর পেঁয়াজ অনেকটাই নরম হয়ে যাবে। আর এর মধ্যে লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটাই পানি ছেড়ে আসবে। এবার এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা বেসন আর চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন। তাহলেও কিন্তু এই পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দেখুন, পানি না দিয়েই কিন্তু খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি পাকোড়ার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে একটা সেদ্ধ ডিম ব্যবহার করব। চাইলে আপনারা ডিমের পরিমাণটা আরও একটু বেশি করেও দিতে পারেন। তো বন্ধুরা, এই পদ্ধতিতে ডিম দিয়ে এই পাকোড়াগুলো একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো ডিম দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো ডিমটাকে কুচি করে কেটে নিয়ে এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো পাকোড়া তৈরি করে নেওয়ার জন্য এই মিশ্রণটা কিন্তু এখন একেবারে রেডি। এবার আপনারা যে কোনো শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এগুলোকে একটু হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে নিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। তো আলুর টিকির মতো করে শেপ দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে পারবেন। তো দেখুন, একটা একটা করে সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। এই পাকোড়াগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। তো দেখুন, একদিকটা হালকা কালার চলে এসছে, আমি উল্টে দিয়ে অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নেব। তো পাকোড়ার দুই দিকই খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো পাকোড়া কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।